ঘুম থেকে উঠেই এই দাদা চলে এসছে। রিমির তো ব্লাড টেস্ট করতে হবে, তোমাদেরকে আগের ভিডিওতে বললাম। তা দাদাকে আমি কালকে ফোন করে দিয়েছিলাম। রিমিকে ছোটোবেলার থেকে না এই দাদাই হিমোগ্লোবিন টেস্ট করতো। এমনি যখন বারাসাতে রিমিকে ব্লাড দিতাম তখন বারাসাত হসপিটালে আউটডোর করতে হতো, তাছাড়া আর ছোটোর থেকে দাদাই রক্ত নিত। তারপরে মাঝে মধ্যে দরকার যখনই পড়তো ইনিই রক্ত নিত, তাহলে ইনাকেই ডাকি। আর ইনি ভালো জায়গার থেকেই করে, এই দাদা সিরামের থেকে করে। কালকে প্রথম ভেবেছিলাম কি যে সুরক্ষাতে যাব, তারপরে ভাবলাম এই ঠান্ডার মধ্যে ওকে আবার বের করব। তা আমি আবার দাদাকে ফোন করলাম, বলল যে হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার নেই, আমি 7টার মধ্যে চলে আসবো। তা আমি তখন কাজ করছিলাম। তা দাদা দেখি সত্যিই 7টার মধ্যে চলে এসছে। কাজ করতে করতে রিমি উঠেই প্রথমে ব্লাডটা দিয়ে ও ব্রাশ করে নিল। ও বলছে মা তাহলে আর ঘুমাবো না। ও ভেবেছিল আজকে একটু লেটে উঠবে, কিন্তু কিচ্ছু করার নেই, ওই যে ব্লাড টেস্ট করতে হবে। কালকে 3 জায়গায় ওর পড়া ছিল, ওর একটু খুবই কষ্ট হয়ে গেছিলো। তার আমি চা করে নিলাম। এইদিকে রিমির বাপি ভোর 5টার থেকে মাটি কাটার কাজ করছিল। 5টার থেকে করলে তো মাটি কাটার কাজে একটু খাটনি হয়। তার মধ্যে আমি চা করে নিলাম। একবার সকালে চা হয়ে গেছে, আর এখন আবার চা করলাম। রিমি ব্রাশ করে চলে এসে ওকে ঘরে আমি চাটা দিয়ে আর আমাদের জন্য বাইরে চা নিয়ে গেলাম। এটা দেখো কাকিমা আমাদের দোকানে মাল নিতে আসে। কাকিমা আবার এদিক দিয়ে আমার দিদির মেয়ের এনার ছেলের সাথে বিয়ে হয়েছে, আমাদের 2-3টে বাড়ির পরেই। আমার নিজের দিদির পিসির মেয়ে দিদি, ওই দিদির মেয়ের সাথে কাকিমার বিয়ে হয়েছে। তা কাকিমা দুই এক সময় মজা করে আমাকে বিয়ান ডাকে, কিন্তু আমি কাকিমাই ডাকি, ওই যে আগের সম্পর্ক। তা কাকিমাকে চা দিলাম। জানো তো সত্যি কথা বলতে আমাদের এখানে যে আশেপাশে যা আছে তার থেকে যে আমাদের দোকানে সবাই আসে, সবাই রিমির খবর নেয়। আর এই কাকিমা প্রত্যেক দিন রিমির ঘরে তো আসে না, দোকানে যখনই আসবে তখনই আমার কাছে উঠানে এসে জিজ্ঞাসা করবে কী গো বৌমা রিমি কেমন আছে। আমি যদি বলি কাকিমা ভালো আছে, বলে কি আমি সব সময় ঠাকুরকে ডাকতাম রিমিকে ভালো করে দাও, রিমিকে ভালো করে দাও, সব সময় কাকিমা বলতো। কথায় আছে আপন হচ্ছে পর ভালো তারপরে জঙ্গল ভালো। কাকিমাকে চা দিলাম। কাকিমা দোকানে হলুদ নিতে এসেছিলো, তা কাকিমা চলে গেল। আমি একটা বিস্কুট খেয়েছে, যেহেতু বেশি বাজে না, 7:30 বাজে, ওকে খেজুর কাজুগুলো দিয়ে আমি চলে গেলাম। আমি বললাম তুমি পড়তে বসো, আমি হচ্ছে সবজিগুলো কেটে রান্না করি। দেখো তোমাদেরকে শুভ সকালই বলা হলো না, দেখতে দেখতে 8:30 বেজে গেছে। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করছি। আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তোমাদের রিমি শোনা আমিও মোটামুটি আছি। এখন একটু আমাদের টেনশনের মধ্যে যাচ্ছি রিমির ব্লাডটা টেস্ট করার জন্যে। এতদিন ভালোই ছিলাম, ব্লাড টেস্ট করবে, কিন্তু আজকে যেহেতু ব্লাডটা নিয়ে চলে গেল, সের জন্যে কিন্তু একটু টেনশনের মধ্যে যাচ্ছি। তা রিমির বাপি খেতে চলে এসছে, সবাই খেতে চলে গেছে, ও এসছে। তা আমি বলছি দেখো বাবা তো নেই, আমি তো দোকানটা দেখতে হচ্ছে, তাহলে আমি কি করে এত তাড়াতাড়ি রান্না করি। তার মধ্যে রিমিকে ওষুধ দেয়া। তা রিমি এদিকে বই নিয়ে বসে পড়েছে। আমি রান্না করব পেঁয়াজকালি ভাজা আর ধনেপাতা বাটা আর ফুলকপি আছে। রিমি সেরকম একটা ফুলকপি ভালোবাসে না বলে ফুলকপিটা সেরকম একটা, মাছ ছাড়া ফুলকপি দিয়ে রান্না হয় না। এর মধ্যে না বারবার দোকানে ডাকছে, তা দোকানেও যেতে হচ্ছে। রিমির বাপি যেহেতু কাজে গেছে মাটি কাটার কাজে, আর বাবা গেছে মাল আনতে, কখন আসবে তার ঠিক নেই। আর গ্যাস অফ করে দিয়ে যদি বারবার রান্না করতে আসি, সেই রান্নাটাও দেখবে কেমন জানি হয়ে যায়। কিন্তু কিচ্ছু করার নেই, বাড়িতে দোকান থাকলে না এই একটা সমস্যা। বারবার গ্যাস অফ করে, আমার শাশুড়ি মাও এরকম করতো। শাশুড়ি মা তো অবশ্য রান্না করতো না, রান্নার চিন্তাটা আমারই ছিল। যখন আমি বাবার বাড়িতে যেতাম ওরকম বলতো, যে তখন তো গ্যাস ছিল না, যে এরকম রান্না বন্ধ করে দিয়ে দিয়ে এসে এরকম দোকান দেখতে হয়। আর বাবার দোকানের মালই আনতে গেছে, দরকারেই গেছে। শুভ সকাল বন্ধুরা, আজকে দোকানে তোমাদেরকে অন ক্যামেরায় শুভ সকাল বলছি। ওইদিকে রান্না করতে করতে চলে এসেছি। বাবা গেছে দোকানের মাল আনতে, আর একটু মাছ আনবে রিমির জন্য প্রত্যেক দিন একটু মাছের ঝোল করি, আর আমাদের জন্য যা খুশি তাই করি রান্না। ডাল তো করতেই হয়। তা বাবা গেছে দোকানের মাল আনতে, আর রিমির বাপি ওইদিকে মাটি কাটার কাজ করছে। আমাকে এই দোকানটা সামলাতে হচ্ছে, না থাকলে খুব মানে হয়, কখন আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে আসতে। এই 1 ঘন্টা আমারই দোকানটা সামলাতে হবে। আর এখন রান্না করছি পেঁয়াজকালি ভাজা আর ধনেপাতা বাটা। রান্না করতে করতে তার মাঝখানে খরিদ্দার হচ্ছে লক্ষ্মী জিনিস। গ্যাসটা অফ করে দিয়ে আসি। ওই পাশে ঝাপটা খোলা হয়নি, মানে আজকে এত ঠান্ডা পড়েছে, তা কুয়াশা। তা বাবা বলছে যে ওই পাশে ঝাপটা খুলিস না, ওই পাশে ঝাপটা বন্ধ রাখ। তা
তাই ওই পাশে ঝাপটা তাহলে দেখতে থাকো। ওই দোকানে খরিদ্দারকে মাল দিলাম, এখন আবার গিয়ে রান্না করব। যতবার খরিদ্দার আসবে ততবারই গ্যাস বন্ধ করে করে, যারা দোকানদারি করে তারা তো জানে। বাবাও দোকান থেকে মালটা নিয়ে চলে এসছে, দোকানের মাল। আর আমি ধনেপাতা বাটা, পেঁয়াজকালি ভাজা, আমাদের রিমি হচ্ছে পেঁয়াজকালি ভাজা ওর খুব প্রিয়। আর ধনেপাতা বাটাটা তো আমাদের ফ্যামিলিতে সবারই প্রিয়। আমাদের এই বাড়িতে না, বাবার বাড়ির থেকে এই বাড়িতে বেশি বাটাবুটি খায় এরা, অনেক সব রকম বাটা খায়। তা আমারও না সেইগুলোই করতে হয়। তা রিমির বাপি ওই যে সবাই খেয়ে চলে আসবে, আমি ওকে তাড়াতাড়ি ভাতটা দিয়ে দিলাম। আমি বললাম তুমি খেয়ে নাও। আর রিমিকে পড়ছিল, রিমিকে ভাতটা মেখে দিলাম, ও চামচ দিয়ে খাবে। আজকে আমি খাইয়ে দেওয়ার টাইম নেই, আমি ভাতটা মেখে দিচ্ছি, তুমি চামচ দিয়ে খাও, কারণ সব কাজ পড়ে আছে। বাবার ভাতে বেড়ে দিলাম, এদিকে সাথে আমিও কটা নিয়ে নিলাম, ওই যে ধনেপাতার বাটা গন্ধে আর পেঁয়াজকালি ভাজা দিয়ে। তা বাবার ভাতটা যেহেতু গরম থাকে, বাবা পরে খায়, আগে খেতে পারে না। ওদের দুজনের ভাত দিয়ে আমি চলে গেলাম বিছানাটা গুছাতে। বিছানা গুছিয়ে এদিকে একটু গরম জল করে নিলাম। উষ্ণ গরম জল দিলে সুতির নাইটি বা সুতির কাপড় বিছানা চাদরগুলোতে দিলে একটু বেশ ভালো পরিষ্কার হয়। তা আমি ভাবলাম এইগুলো ভিজিয়ে তারপরে দুপুরে রান্না করতে যাই, কারণ রিমিকে তো একটার মধ্যেই আমার ভাত দিতে হয়, যে এগুলো ভিজানো থাক, যখন পারবো তখন কাচবো। তাই এগুলো ভিজিয়ে আমি আবার এদিকে কাটাকুটি করব। আর বাবা না একটু মাংস নিয়ে এসেছিলো, ওই যে আমাদের দোকানের মাল আনতে গিয়ে বলছে কি সেরকম না ভালো মাছ, জ্যান্ত মাছ পাইনি। তা অনেক দিন তো হয়ে গেল, প্রায় 10 দিন হয়ে গেছে বাড়িতে মাংস আনা হয় না। তা সেই যে ফ্রাইড রাইস আর মাংস হয়েছিল, সেদিনকে 500 মাংস এনেছিল। তা বাবা বলছে আজকে আমি আবার 500 মাংস নিয়ে এসেছি। তার কি করব, যেহেতু পেঁয়াজকালি ভাজা রয়েছে, আর একটু ডাল করব আর মাংস করব, এটার জন্যই আবার কাটাকুটি করছি। দেখতে দেখতে কি করে জানি শীতের ছোটো দিনের বেলা একদম বেলার সাথে তো পারিই না। তার মধ্যে রিমির কিন্তু ওষুধ থাকে, গরম জল গার্গল সবটাই মিলেমিশে করাতে হয়। তো পেঁপে আলু কেটে নিলাম, দেখো এখানে লঙ্কা নেই মশলার জন্যে। আর মাংসটা এখন গিয়ে ধোবো, কারণ মাংসটা ধোয়া হয়নি। বাবা মাংসটা আনার সঙ্গে সঙ্গে আমি এইভাবে ঢেকে রেখেছি। অল্প একটু 500 মাংস এনেছে, বলেছে একবেলায় যাওয়া হবে তাই কর, পরে রাতে আবার কিছু করা যাবে। তাই আমি বললাম ঠিকই বলেছো। রিমির আবার খাওয়ার আগে একটা ওষুধ খাওয়ার টাইম হয়ে যাচ্ছে। তা বাবাকে বললাম যে তুমি একটু জল দিয়ে দাও, আমি তাড়াতাড়ি করে ও স্নান করতে করতে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি তার মধ্যে গ্যাসে, কারণ আমাদের 3 বারই গরম গরম রান্না হয়, ঠান্ডা ভাত একবারও কেউ খাবে না। কেউ বলতে আমিই রান্না করি না, তা দিয়া তো দূরে থাক, আমি 3 বারই গরম গরম রান্না করি। রিমি স্নান করে চলে এসে দেখো একদম ধুমো উঠছে ভাত দিয়ে তরকারি দিয়ে। ওকে গরম গরম একদম পাতলা ঝোল পেঁপে দিয়ে মাংস করেছিলাম, আমাদের মধ্যে পেঁপে দেয় মাংসতে। আমি বিয়ের পরে এসে এদেরকে দেখেছি, আর খুবই কম মশলা, তার মধ্যে তো একটাও লঙ্কা না। তা লঙ্কা ছাড়া না খেতে খেতে না আমাদের অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আর একটা লঙ্কা দিলে আমরাও এখন খেতে পাই না, আমরা এখন এরকম হয়ে গেছি। তো এদিকে রিমিকে ভাতটা দিয়ে দিলাম। তা বলছে মা মাংসের তরকারিটা না একদম পাতলা ঝোল করেছো, খুব টেস্ট হয়েছে। রিমির বাপিও কাজের থেকে চলে এসছে। তা ও আসার সঙ্গে সঙ্গে স্নান করার সঙ্গে সঙ্গে আগে আমি বললাম যে মেয়েকে বেদানাটা কেটে দাও, তারপরে তোমাদেরকে ভাত দিচ্ছি। সেটা আর শেয়ার করতে পারিনি, কারণ ওইদিকে আমার জামা কাপড় কাচা রয়েছে বাকি, ঘর উঠান ঝাঁট দেওয়া বাকি রয়েছে। তবু তো আজকে একটা মাস্টার মশাইও আসেনি, একটু বিশ্রাম পেয়েছি। তা বেদানাটা দেখো কি সুন্দর, একটা পাশ একটু অন্যরকম ছিল। বেদানার ভিতরে এরকমই হয় যতই দেখে আনি আমরা। তা রিমিকে বেদানাটা দিয়ে আমি ঘর উঠানটা ঝাঁট দিয়ে নিই, কারণ প্রায় 2টো বেজে গেছে। তার মধ্যে হ্যাঁ 2:10 বাজে, রিমির বাপি যেহেতু কাজের থেকে এসে আমি তাড়াতাড়ি ওকে ভাত দিয়ে দিলাম। আর বাবাকে এখনও দেওয়া হয়নি, বাবা বলছে আগে মনাকে দে। রিমির বাপিকে তো বাড়িতে সবাই মনা ডাকে, তা বললো মনাকে আগে দে, আমি পরে খাবো। তাই বললাম ঠিক আছে। তা রিমির বাপিকেও দিয়ে দিলাম। আমি বললাম যাও তুমি খেয়ে একটু রেস্ট করো, আমি যখন হয় তখন খাবো, আর যখন হয় তখন আমার কাজ হবে। কারণ আমি কাজ কমপ্লিট না করে ওই আগেই স্নান করে আমি উঠতে পারি না, সে যতই বেলা হোক। তো ঘর উঠান আগে ঘরটা ঝাঁট দিয়ে নিলাম। আর ওদের তার মধ্যে দুজনকেই খাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে। যেহেতু খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার চিন্তা চলে গেছে কলপারের সব বাসনগুলো নামিয়ে ভাবলাম এবার জামা কাপড়গুলো আগে কেচে নিই, তারপরে বাসনগুলো, কারণ এই জামা কাপড় আজকে এমনিও শুকাবে না অমনিও শুকাবে না। তাই জামা কাপড়গুলো আবার যদি রিমিকে একটার মধ্যে খেতে না দিতে হতো, তাহলে কিন্তু আমার জামা কাপড়গুলো কাঁচা হয়ে যেত। আগে ওকে খাইয়ে দিয়ে ঘরে দিয়ে দিয়েছি, কারণ ওকে ঘরে না ঢুকালে আমি কিন্তু ঘর উঠান ধুলো ধুলো হবে, ঘর উঠান ঝাঁট দিতেও পারছি না। তা ও ঘরে চলে গেছে। আমি বললাম ঘরে গিয়ে ফোন দেখো না, একটু চোখ বুজে থাকো, একটু শুয়ে থাকো, তারপরে আবার পড়তে বসে বিকাল থেকে। তা বললো ঠিক আছে। তা ও ঘরে চলে গেল, আর আমি বাইরে সব কাজ করছি। আবার এর মধ্যে কিন্তু আমি যদি একবার বলি
যে কিরে ওষুধ খেয়েছিস, ওর কিন্তু ওষুধ খাওয়া হবে না। আবার গিয়ে মাঝে মধ্যে ওকে ওষুধ দিই। আর আজকে তো ফল দেওয়া হয়ে গেছে, আজকে ফলের দিক দিয়ে আমার টেনশন নেই, ওর বাপিই দিয়ে দিয়েছে, ওর বাপিই বেশি দেয়, আমি খুবই কম দিই ওইটা। তো কাচতে কাচতে দেখো একটা আবার মাটিতে পড়েও গেল। কাজ বলে না তাড়াতাড়ির সময় লেটই হয়, ওটা আবার ধুতে হবে। রিমির একটা বালিশের কভার পড়ে গেছিলো আর একটা প্যান্ট পড়ে গেছিলো, ওগুলো আবার ধুতে হবে তাড়াতাড়ির সময়। জামা কাপড়গুলো অনেক জামা কাপড় ছিল, আরও কটা কলপারে রয়েছে। তা রিমি আবার মানে বিকালবেলা বলছে, রিমি বিকালে বলে যে মা তুমি সব জামা কাপড় কেচে পরে স্নান করেছো? আমি বললাম হ্যাঁ মা, সব জামা কাপড় কেচে পরে আমি স্নান করেছি। তাও তো তোমাদের সাথে পরে আর বাসন মাজা কোনো কিছু শেয়ার করিনি, তাড়াতাড়ি আমি স্নান করে নিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, সেই দুপুরে কাজের পরে আর ভিডিও করিনি, ভেবেছিলাম বিকালবেলায় বলবো। তা একটু বোঝোই তো, মানে আমি সব কাজ টাজ করেই না স্নান করি, কারণ ওই স্নান করার পরে মাছ বা মাংস এটো মানে ধরতে ভালো লাগে না। ভাবি একটু 10-15 মিনিট রেস্ট করে জামা কাপড় তুলে তারপরে সন্ধ্যেবাতিটা দেবো, একদম ফ্রেশ হয়ে যায়, মানে রান্নাঘরে তখন আর যেতে হয় না। তারপরে সন্ধ্যে টন্ধে দিয়ে একটু রিমির সাথে ফোন দেখছিলাম, মাথাটা একটু আজকে তেল দিলাম, সিঁদুর টিঁদুর পরে। জামা কাপড় তো সব ভিজা, সব একদম টাল করা আছে চেয়ারে, কালকে মেলে দেবো। আমাদের বাড়িতে একদিনে শুকায় না, রোদ পড়ে না। তা যাই হোক, আমাদের তো টিকিট কাটা হয়ে গেছে, একটা চিন্তা দূর হয়ে গেছে। একটা চিন্তা থাকে, মানে সব থেকে আমাদের মায়েদের, এটাই সব মায়েরাই এরকমই করে, আগে বাচ্চার সব কিছু আগে, তারপরে নিজেদের সব কিছু। তা সে বাড়ি আসার পরে থেকে একটা টিকিট কাটা, মানে আবার একটা যাওয়া একটা ভাব, গোছানো গাছানো একবার ওটাও হয়ে গেলে তাহলে কিন্তু যে আলু সিদ্ধ ভাত খাবো তাতেও শান্তি। কিন্তু সন্তানের জন্য যেইটুক দরকার সেইটুক আগে করে ফেললে। টিকিট কাটা একটা মোটামুটি কাজ আমার কমপ্লিট হয়ে গেল। আর রিমির তো 17 তারিখে, আমাদের আগের মাসের 17 তারিখে ওর লাস্ট ওপিডি হলো, 18 তারিখে বাড়ি আসলাম। তা আমাদেরকে ওই দিনকে না রিমির মানে ডাক্তার বিক্রম স্যার ছিল না। এবার জুনিয়র ডাক্তার দেখেছে, যে জুনিয়র ডাক্তার সে মানে বিক্রম স্যারের সাথেই থাকে, উনি খুবই ভালো, তাই না মানু? তোমরা ভিডিওতে দেখেছো রিমিকে যখন লজেন দিচ্ছিল, যেদিনকে রিমির লাস্ট 3rd কাইমেরিজম রিপোর্ট আসলো, তখন রিমিকে লজেন দিচ্ছিল, আমার ভিডিওর প্রথমে দেখবে। তা উনি দেখেছিল, ম্যাডাম দেখেছিল, তা বলেছিল কি যে রিমির একটা টেস্ট করতে হবে। কি টেস্ট মানু? লিভার ফাংশন টেস্টটা করতে হবে বলেছিল। রিমির বিএমটির পরে পুরনো সিএমসিতে প্রফেসরই দেখেছিল, বিক্রম স্যারই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল। ওর যে লিভারটা মানে 40-50 থাকতে, সেখানে রিমির 100 হয়ে গেছিলো। কারণ রিমির প্রথম থেকেই স্পিলিং অপারেশন হওয়ার পরেও রিমির স্পিলিংটা একটু বড়ই ছিল। তারপরে রিমির বিএমটির আগে ওষুধের দ্বারাই আয়রন বের করেছিল, তাই না বাবা? বিএমটির আগে না, আমি বলছি আয়রনটা ইঞ্জেকশনের দ্বারাই বের করেছিল। তারপরে বিএমটির আগ পর্যন্ত, তাই না বাবা? বিএমটির আগ পর্যন্ত ওর সব কিছুই ঠিকঠাক ছিল। তারপরে কেমো দিল, বিএমটি হয়েছে, তাই না বাবা? তারপরে ওটা বেড়ে গেছিলো ওষুধের জন্যে। তারপরে ওই ডাক্তার দেখলো, বলল যে ওর লিভারটা একটু বড় হয়ে গেছে, যেটা 40-50 থাকতে সেটা রিমির 100 পার হয়ে গেছিলো, তাই না বাবা? 100 হয়ে গেছিলো। তা আমরা খুবই একটা টেনশন ছিলাম, চিন্তায় ছিলাম। তারপরে 2টো ওষুধ বন্ধ করে দিল, তারপর ওটা ঠিক হয়ে গেছিলো। তাই হচ্ছে ওই মানে যেই ডাক্তার আসার সময়, মানে স্যার তো আগের সপ্তাহে ছুটি দিয়ে দিয়েছিল। আমরা 17 তারিখে আমাদের ক্রিসমাসের অনুষ্ঠানের জন্য আমরা ছিলাম। তা হচ্ছে তখন বলেছিল যে এই টেস্টটা বাড়িতে গিয়ে 3 সপ্তাহ বা 1 মাসের মাথায় ওটা করবে, করে যদি টেস্টটা নর্মাল থাকে তাহলে ইমেল করবে না, আর টেস্ট যদি বেশি থাকে তাহলে ওদেরকে ইমেল করতে বলেছে হসপিটালে। তারপর ওরা যাই হোক কিছু একটা ওষুধের কিছু করবে। তাই রিমির 3 সপ্তাহ তো হয়ে গেছে, 17 তারিখ হলে, আজকে তো 16 তারিখ, কালকে 17 তারিখ হলে রিমির 1 মাস পূর্ণ হবে। তা রিমি 14 তারিখের আগে করেনি, তার কারণ আছে, সেটা সবটাই বলবো। রিমির কত মাস হলো বন মেরু ট্রান্সপ্লেট হয়েছে, রিমির কতদিন পরের ভিডিওতে সবটাই বলে দেবো। শুধু রিপোর্টটা আসার জন্য চিন্তা করছি খুবই, ওর কত মাস হলো বন মেরু ট্রান্সপ্লেট হয়েছে, লাস্ট ওর ব্লাড কবে লেগেছে, মানে লাল ব্লাড কবে লেগেছে, ওর হিমোগ্লোবিন কত, প্লেটলেটস কত, অনেকেই কমেন্ট করেছে। একটা সবসময় আমাদের একটা টেনশন চিন্তা ভাবনা থাকে, সব সময় সারাক্ষণই থাকে।
যতই তোমাদের রিমি সুস্থ হয়ে যাক, এই যে এই টেস্টটা করব আজকে 3-4 দিন ধরে, যে এখনও কথা বলছি, এখনও টেনশন হচ্ছে, হাইপাই হচ্ছে। তা আমরা ভেবেছিলাম রিমিকে সুরক্ষাতে করাবো, আমাদের হাবড়ার পরেই অশোকনগরের কাছেই সুরক্ষাতে, আমি অনেকবার গেছি ওখানে। তা ভেবেছিলাম ওখানে করাবো। তা গাড়ি টাড়িও ঠিক হয়ে গেছিলো। তাই ঠান্ডার মধ্যে রিমিকে আবার বের করব। তা আজকে যে রিমিকে ব্লাড নিল তোমরা দেখলে, ছোট থেকেই রিমিকে উনি ব্লাড নেয়। আবার আমার মায়ের যখন মানে ভেলুরে অপারেশন হয়, উনি মানে তার দিয়ে সেলাই করা ছিল মাজা, উনিই কেটেছে। তাই দাদা ব্লাড নেয়, খুব সুন্দর নেয়, ছোট থেকে নেয়। ইয়ে দিয়ে পিন লক, হ্যাঁ পিন দিয়ে আমার মায়ের হচ্ছে সেলাই ছিল, উনি এই দাদাই কেটেছে সেলাইটা এই শীত দ্বারাই। আমার মা আসলে অবশ্যই তোমাদের বলবো সবটাই। তা এই দাদা রিমিকে ছোটো থেকেই ব্লাড নেয়, একটা জানে সব কিছুই, রিমির ব্যাপারে সবটাই জানে। তা আমি দাদাকে ফোন করলাম যে এত দূর নেবো। তা আমি ভাবলাম দাদা 200 টাকা বেশি যদি নেয়, মেয়েকে ঠান্ডার মধ্যে ওই সুরক্ষাতে নিয়ে যাবো, ঘরের বাইরে আবার বের করব। তা দাদা বললো তো কোনো দিন কি আমার রিপোর্ট খারাপ এসছে? আমি বললাম না, সিরামের থেকে করাবে। আমি বললাম দাদা তুমি 200 টাকা বেশি নাও, 500 টাকায় জায়গায় 700 টাকা নাও, তাতেও আমার কোনো ব্যাপার নেই, যাতে রিপোর্টটা ভালো আসে, কারণ এই রিপোর্টটা আমি ভেলুরে মেল করতে হবে। তা বললো ঠিক আছে, তোমার কোনো চিন্তা করতে হবে না। তা রিমির এর জন্য বাড়ির থেকে রক্ত দিলাম। আর হিমোগ্লোবিন টেস্ট করতে বলেনি, আমি রিমির আজকে হিমোগ্লোবিনটাও 1 মাস হয়ে গেছে, লাস্ট ও 17 তারিখে হিমোগ্লোবিন টেস্ট হয়েছিল, আর কালকে হবে 17 তারিখে। তা বললাম যে একবারে হিমোগ্লোবিন টেস্টটাও করে নিতে, কিন্তু ডাক্তার বলে দিয়েছিল শুধু ওই টেস্টটাই মেন। তা ওই টেস্টটার জন্যেই আর হিমোগ্লোবিন টেস্টটা করলাম, 700 টাকা নিয়েছে। তা আর আমার কিছু টেস্ট করেছি, তোমরা তো জানোই আমি থ্যালাসেমিয়া কেরিয়ারের মধ্যেও তো ভাগ আছে, থ্যালাসেমিয়ার মধ্যে যেমন অনেক ভাগ আছে, আর কেরিয়ারদের মধ্যেও অনেক ভাগ আছে, আমি অনেকটাই বেশি, এর জন্য মাঝে মধ্যে আমারও কিছু টেস্ট করতে হয়, সেটা অবশ্যই তোমাদের পরে বলবো। আমি লাস্ট আমার নিজের আমি হিমোগ্লোবিন টেস্ট করেছিলাম, রিমিকে যখন ব্লাড দিতে হবে তখন আমি করেছিলাম, তখন আমার 8.4 ছিল, তখন আমাকে সিএমসি থেকে আর ব্লাড নেয়নি, বললো তোমার শরীরের থেকে কোনো দিনই আর ব্লাড নেওয়া যাবে না, কারণ তোমার হিমোগ্লোবিন কম। তারপরে আজকে আমারও কিছু একবারে টেস্ট করে নিলাম, কারণ যেহেতু আমরা জানি আমাদেরকেও খুব সাবধানে থাকতে হবে, পেশেন্টের সাথে পেশেন্টের মায়েদের সাবধানে থাকতে হবে, কারণ আমরা যদি ভালো না থাকি ওদেরকে আমরা রক্ষা করব কি করে? যাদের ঘরে থ্যালাসেমিয়া বাচ্চা আছে তাদের মা বাবাদের অবশ্যই খুবই তাদেরকেও শক্ত থাকতে হবে, না হলে আমরা বাচ্চাকে ট্রিটমেন্ট করব কি করে? আর অনেকেই বলো যে দিদি তুমি তোমার নিজেরও শরীরের যত্ন নিও, অবশ্যই নেব। এখন তো দেখো নিজের শরীরের যত্ন নেওয়া কি, আমি আমার যে ফেসবুক পেজটা ছিল ওটাও পর্যন্ত আমি ডিলিট করে দিয়েছি, ভিডিও দিতে পারি না, কারণ মেসেজ করবে লোকে মেসেঞ্জারে, আমার টাইম নেই। সত্যি কথা বলতে রিমির দিকে টাইম দিতে গিয়ে না আমি হোয়াটসঅ্যাপ না ফেসবুক কিচ্ছু করি না, ভাবি যে সময়টা আমি কারোর সাথে মেসেজ করবো সেই সময়টা যদি আমি ওকে দিই, ওকে আজকে সময় দিলে পরবর্তীতে ও আমাকে সময় দেবে, কারণ ওকে সময় দিলেই তো ও জায়গাটা ধাপে ধাপে তৈরি করবে। কি বন্ধুরা আমি ঠিক বলছি তো? আমি যদি আজকে ওকে সময় দিই, এই যে এখন আমি ওকে পড়তে বসিয়েছি, আজকে যদি আমি কাছে নিয়ে যদি পড়তে না বসাই, ও পরবর্তীতে ধাপটা আগাবে কি করে? আজকে আমি ফেসবুক হোয়াটসঅ্যাপ সব ডিলিট করে দিয়েছি, শুধু আমার আগের পুরনো ফেসবুকটা আছে, ওটা আমার অনেক পুরনো ফেসবুক, ওইটাই আমার কোনো সময় দেখলে দেখি, না দেখলে না দেখি। আমি ভিডিও পোস্ট করি না, আমি ইউটিউবেই অ্যাক্টিভ থাকি, ইউটিউবটাই আমার ভালো লাগে। রিমি আমরা সবাই প্রথম থেকে আমরা ইউটিউব দেখি, আমি অত ফেসবুক করিও না, ভালোও লাগে না, কারণ ওই মেসেঞ্জারে আমার বান্ধবী দিদিরা বোনরা মেসেজ করবে, আমার রিপ্লাই দেওয়ার টাইম নেই। তোমরা ফোন করো, আমি ফোনে কথা বলবো, এটাই আমি ফোনে লাউডে দিয়ে কথা বলি, কাজ করি। তাই এর জন্যে আমি হোয়াটসঅ্যাপ ফেসবুক সব ডিলিট করে দিয়েছি, কারণ ওই সব টাইম দিতে গেলে আমি রিমিকে টাইম দিতে পারবো না। আর রিমির 1 বছর পূর্ণ হয়ে যাক, আর হচ্ছে রিমি যখন স্কুলে পড়াশোনা করবে ঠিক আমি আমার শরীরের আবার যত্ন নিতে পারবো। এখন আমার যত্ন থেকে আগে আমার ওকে যত্ন টাইম দিতে হবে। ও আমার অমূল্য রতন, ঠিক থাকলে আমিও ঠিক থাকবো। অবশ্যই আমি আমার শরীরের যত্ন নেবো, 1 বছর হয়ে যাক, সব কিছুই আগের মতন আবার হবে। শুধু এখন তারপরে ওর যখন পড়াশোনাটা চালু হয়ে যাবে, তারপরে ওর যে 3-4 বছরের পড়ার ঘাটতিটা সেটাও আমার টেনে নিতে হচ্ছে। এবার সবটাই মিলেমিশে এইভাবেই চলছে। আর তোমরা সবাই আশীর্বাদ করো, কালকে কি রিপোর্ট আসবে, আমরা খুবই টেনশানে রয়েছি কালকে রিপোর্টটার জন্যে। কালকে রাতে রিপোর্টটা দিয়ে যাবে বলেছে। যাই হোক বন্ধুরা, এর জন্যে সুরক্ষাতে যায়নি, ওকে ঘরের বাইরে বের করিনি। তা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আজ এই পর্যন্ত। আর সবাই আশীর্বাদ করো কালকে যেন
রিপোর্টটা খুবই ভালো রিপোর্টটা আসে। ঠাকুরকে প্রভুকে ডাকছি, প্রভু তুমি রক্ষা করো কালকে রিপোর্টটার জন্যে। খুব টেনশানে রয়েছে। ওর বাপি বলছে ওকে তুই একদম টেনশন করবি না, রিপোর্ট দেখবি প্রভু আমাদের রিপোর্ট ভালোই আসবে, ও এরকমভাবে বলছে। যাই হোক, তোমরাও একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো রিপোর্টটা যেন ভালো আসে। কালকে রাতে আসবে রিপোর্টটা। অনেক কথা বলে ফেললাম। প্রত্যেকটা থ্যালাসেমিয়া মা বাবা শক্ত থেকো, মায়েদের বলছি শক্ত, তোমাদের শক্ত থাকতে হবে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর তোমাদের যদি কোনো কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই ভিডিও বানিয়ে প্রত্যেকটা থ্যালাসেমিয়া মা বাবার জন্য ভিডিও বানালে অবশ্যই সেটাই আমার মনে হয় উপকার হয় একজনকে ফোনে বলার থেকে। আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থেকো।